বই ভয়েসে স্বাগতম। অধ্যায় 11। পদ্মঝি হোটেলের কাজে ভর্তি হইল। পরদিন পদ্মঝি হোটেলের কাজে ভর্তি হইল। বিচু চক্রবর্তীও বসিল গদির ঘরে। ইহারা কেহই যে বিশ্বাসযোগ্য নয় তাহা হাজারি ভালো করিয়াই বুঝিত। তবে কথা এই যে ক্যাশ থাকিবে নরেনের কাছে। বিচু চক্রবর্তী দেখাশোনা করিয়াই খালাস। হাজারির মনে হইল সে তাহার পুরনো দিনের হোটেলে আবার কাজ করিতেছে। বেচু চক্রবর্তী তাহার মনিব, পদ্মঝিও ছোট মনিব। পদ্ম যখন আসিয়া সকালে জিজ্ঞাসা করিল, ঠাকুরমশাই, ইলিশ মাছ আনাবো এবেলা না পোনা? তখন হাজারি পূর্ব অভ্যাস মতোই সম্ভ্রমের সঙ্গে উত্তর দিল, যা ভালো মনে করো পদ্মদিদি, পচা না হলে ইলিশে এনো। বেচু চক্রবর্তী পাকা ব্যবসাদার লোক এবং হোটেলের কাজে তাহার অভিজ্ঞতা হাজারির অপেক্ষা অনেক বেশি। সে হাজারিকে ডাকিয়া বলিল, হাজারি, একটা কথা বলি। তোমার এখানে ফার্স্ট আর সেকেন্ড ক্লাসের মধ্যে মোট 4 পয়সার তফাৎ রেখেছ। এটা ভালো মনে হয় না আমার কাছে। এতে করে সেকেন্ড ক্লাসে খদ্দের কম হচ্ছে, বেশি লোক ফার্স্ট ক্লাসে খায়, অথচ খরচ যা হয় তাদের পেছনে তেমন লাভ দাঁড়ায় না। গত 1 মাসের হিসেব খতিয়ে দেখলাম কিনা। নরেন বাবাজি ছেলে মানুষ, সে হিসেবের কি বোঝে? হাজারি কথাটার সত্যতা বুঝিল। বলিল, আপনি কি বলেন কর্তা? আমার মত হচ্ছে এই যে ফার্স্ট ক্লাস হয় একদম উঠিয়ে দাও, নয়তো আমার হোটেলের মতো অন্তত 2 আনা তফাৎ রাখো। শীতকালে যখন সব সস্তা তখন এ থেকে যা লাভ হবে, বর্ষাকালে বা অন্য সময় ফার্স্ট ক্লাসের খদ্দেরদের পেছনে সেই লাভের খানিকটা খেয়ে গিয়েও যাতে কিছু থাকে তা করতে হবে, বুঝলে না? তাই করুন কর্তা, আপনি যা বোঝেন আমি কি আর তত বুঝি? বেচু চক্রবর্তী খুব সন্তুষ্ট আছেন হাজারির ব্যবহারে। ঠিক সেই পুরনো দিনের মতোই হাজারির নম্র কথাবার্তা, যেন তিনিই মনিব, হাজারি তার চাকর। যদিও পদ্মঝি ও তিনি দুজনেরই দৃঢ় বিশ্বাস হাজারি যা কিছু করিয়া তুলিয়াছে সবই কপালের গুণে, আসলে তাহার বুঝি শুদ্ধি কিছুই নাই। তবুও দুজনই এখন মনে ভাবে, বুদ্ধি যত খাক আর নাই থাক, বুদ্ধি অবশ্য সকলের থাকে না। লোক হিসেবে হাজারি কিন্তু খুবই ভালো। সকালে উঠিয়া হাজারি এক কলিকা গাঁজা সাজিবার উদ্যোগ করিতেছে। এই সময়টা সকলের অগোচরে সে একবার গাঁজা খাইয়া থাকে। হোটেলে গিয়ে আজকাল সে সুবিধা ঘটে না। এমন সময় অতসীটি ঘরে ঢুকিতে দেখিয়া সে তাড়াতাড়ি গাঁজার কলিকা ও সাজ সরঞ্জাম লুকাইয়া ফেলিল। অতসীর মুখের দিকে চাইয়া বলিল, কি মা? কাকাবাবু, আপনি কবে বম্বে যাচ্ছেন? আসছে মঙ্গলবার যাব, আর 4 দিন বাকি। আমার বড় ইচ্ছে হচ্ছে আপনাকে নিয়ে এড়োশোলা যাব, আমাদের বৈঠক বানায় আবার আপনাকে আর বাবাকে চা জলখাবার এনে দেব। যাবেন কাকাবাবু? হাজারির চোখে জল এলো। কি তুচ্ছ স্বাদ! মেয়েদের মনে এইসব অতি সামান্য আশা আকাঙ্ক্ষাই কি সবসময় পূর্ণ হয়? কি করিয়া সে এড়োশোলা যাইবা এখন? ছেলে মানুষ, না হয় বলিয়া খালাস। মুখে বলিল, মা, সে হয় না, কত কাজ বাকি এদিকে। সে তোমা জানো না, নরেন ছেলে মানুষ, ওকে সব জিনিস দেখি বুঝিয়ে না দিয়ে। আজ চলুন আমায় নিয়ে, গরুর গাড়িতে আমরা বাপে মেয়েতে চলে যাই, কাল বিকেলে চলে আসবেন। তাছাড়া টেপিও বলছিল একবার গাঁয়ে যাবার ইচ্ছে হয়েছে। চলুন কাকাবাবু, চলুন। তা নিতান্তে যদি না ছাড়ো মা, তবে পরশু সকালে গিয়ে সেই দিনই সন্ধ্যার পরে ফিরতে হবে। থাকবার একদম উপায় নেই, কারণ তার পরদিনই বিকেলে রওনা হতে হবে আমায়। বোম্বাইয়ের ডাকগাড়ি রাত 8টায় ছাড়ে বলে দিয়েছে। বৈকালে চূর্ণির ধারের নিমগাছটার তলায় হাজারি একবার গিয়া বসিল। পাশের চুন কয়লার আড়তে হিন্দুস্থানি কুলিরা সেইভাবে সুর করিয়া সমস্বরে ঠেঠ হিন্দিতে গজল গাহিতেছে। চূর্ণির খেয়াঘাটে ওপারের ফুরে নোবলার হাটের হাটুরে লোক পারাপার হইতেছে। পুরনো দিনের মতোই সব। সে কি আজও বেচু চক্রবর্তীর হোটেলে কাজ করিতেছে? পদ্মঝিয়ের মুখ নাড়া খাইয়া তাহাকে কি এখনই সদ্য আজ বসানো কয়লার উনুনের ধুনার মধ্যে বসিয়া ও গালার রান্নার ফর্দ বুঝিয়া লইতে হইবে? সেই পদ্মদিদি ও সেই বেচু চক্রবর্তীর সঙ্গে সকালবেলাও তো কথাবার্তা হইয়াছিল। দাড়িপাল্লায় পাল্লা বদল হইয়াছে। পুরনো দিনের সম্বন্ধগুলি ছায়াবাজির মতো অন্তর্হিত হইল কোথায়? বোম্বাই। বোম্বাই কত দূরে কে জানে। টেপিকে লইয়া, অতসী বা কুসুমকে লইয়া যদি যাওয়া যাইত।
ইহারা যে কেউ সঙ্গে থাকিলে সে বিলাত পর্যন্ত যাইতে পারে, দুনিয়ার যে কোনো জায়গায় বিনা আশঙ্কায় বিনা দ্বিধায় চলিয়া যাইতে পারে। তখনকার দিনে সে কি একবারও ভাবিয়াছিল আজকার মতো দিন তাহার জীবনে আসিবে? নরেনকে যেদিন প্রথম দেখে সেদিনই মনে হইয়াছিল যে সুন্দর ছবিটি। টেপি লাল চেলি পড়িয়া নরেনের পাশে দাঁড়াইয়া, মুখে লজ্জা, চোখে চাপা আনন্দের হাসি। তখন মনে হইয়াছিল এসব দুরাশা, এও কি কখনো হয়? সবই ঠাকুর রাধাবল্লভের দয়া, নতবা সে আবার কবে ভাবিয়াছিল যে সে বোম্বাই যাইবে 150 টাকা মাহিনার চাকুরি লইয়া। পরদিন অতসী আসে আবার বলিল, কবে এড়শোলা যাবেন কাকাবাবু? টেপিও যাবে বলছে। কাকিমাও বলছিলেন গায়ের থেকে সেই অজি 2 বছর 2.5 বছর এসেছেন, আর কখনো যাননি। ওনারও ইচ্ছে একদিনের জন্য চলুন না। আবার সগ্রামে আসিয়া উহাদের গাড়ি চুকিল বহুদিন পরে। হাজারিদের বাড়িটা বাসযোগ্য নাই। খড়ের ঘর এতদিন দেখাশোনার অভাবে নষ্ট হইয়া গেছে। ঝড়ে খড় উড়িয়া যাওয়ার দরুন চালের নানা জায়গা দিয়া নীল আকাশ দিব্যি চোখে পড়ে। অতসী টানাটানি করিতে লাগিল তাদের বাড়িতে সব শুদ্ধ লইয়া যাইবার জন্য। কিন্তু টেপির মা রাজি নয়। নিজের ঘরদরের ওপর মেয়ে মানুষের চিরকাল টান। ভাঙা ঘরের উঠোনের জঙ্গল নিজের হাতে তুলিয়া ফেলিয়া টেপির সাহায্যে ঘরের দাওয়া ও ভিতরকার মেজে পরিষ্কার করিয়া নিজের বাড়িতেই সে উঠিল। টেপিকে বলিল, তুই বসমা, আমি পুকুরে একটা ডুব দিয়ে আসি। পেয়ারাতলার ঘাটে কতদিন নাইনি। পুকুরের ঘাটে গিয়া এ পাড়ার রাধু চাটুর্যের পুত্রবধূর সঙ্গে প্রথমেই দেখা। সে মেয়েটির বয়স প্রায় টেপির মায়ের সমান। দুজনে যথেষ্ট ভাব চিরকাল। টেপির মাকে দেখে আসে তো একেবারে অবাক। বাসন মাজা ফেলিয়া হাসি মুখে ছুটি আসিয়া বলিল, ওমা, দিদি যে, কখন এলে দিদি? আর কি আমাদের কথা মনে থাকবে তোমার? এখন বড়লোক হয়ে গিয়েছ সবাই বলে, গরিবদের কথা কি মনে পড়ে? দুজনে দুজনকে জড়াইয়া ধলিয়া কাঁদিয়া ফেলিল। কিছুক্ষণ পরে রাধু চাটুর্যের পুত্রবধূকে সঙ্গে লইয়া টেপির মা ঘাট হইতে ফিরিল। মেয়েটি বাড়ি ঢুকিয়া টেপিকে বলিল, চিনতে পারিস মা? ওমা, কাকিমা জি, আসুন আসুন। এসো মা, জন্ম স্ত্রী হও, সাবিত্রীর সমান হও। হ্যাঁ গা, তা তোমার কেমন আক্কেল? মেয়েকে আনলে অমনি জামাইকেও আনতে হয় না? শুনেছি চাঁদের মতো জামাই হয়েছে। এ চুড়ি কে দিয়েছে দেখি মা? কভরি? একে কি বলে? পাশা? দেখি দেখি, কখনো শুনিও নি এসব নাম। তা একটা কথা বলি, তোমাদের রান্না এবেলা এখানে হওয়ার উপায়ও নেই। আমাদের বাড়িতে তোমরা সবাই এবেলা একটু ডাল ভাত। টেপি বলিল, সে হবে না কাকিমা, অতসীদি এসেছেন আমাদের সঙ্গে, জানেন না? অতসীদি সবাইকে বলেছে খেতে, সেখানেই গিয়ে তুলছিল আমাদের। মা গেল না, জানেন তো মায়ের 7 প্রাণ বাধাই ভিটের সঙ্গে। রানাঘাটের অমন বাড়ি, কলের জল, শহর জায়গা, সেখানে থাকতেও মা শুধু বাড়িই বাড়ি করে। আহা, বাড়ির কি ছিরি! ফুটো খড়ের চাল, বাড়ি বললেও হয়, গোয়াল বললেও হয়। বাপের বাড়ি নিন্দে করিস নে, যা যা। আজ না হয় বড়লোক শ্বশুর হয়েছে, এই ফুটো খড়ের চালের তলায় তো মানুষ হয়েছিস মা। হাসি গল্পের মধ্যে দিয়া প্রায় ঘণ্টা 2 কখন কেটে গেল। ইহাদের আসিবার খবর পাইয়া এ পাড়ার ও পাড়ার মেয়ে মহলে সবাই দেখা করিতে আসিল। জামাইকে সঙ্গে করিয়া না আনার দরুন সকলেই অনুযোগ করিল। টেপির মা বলিল, জামাইয়ের আসিবার জো নেই যে, রেলের হোটেলের দেখাশোনা করেন, সেখানে একদিন না থাকিলে চুরি হবে। উপায় থাকলে আনি নে মা। অতসীর দুর্ভাগ্যের কথা সকলেই পূর্বে জানিত। গ্রামশুদ্ধ লোক তাহার অন্ত দুঃখিত। সবাই এক বাক্যে বলে, অমন মেয়ে, দেবীর মতো মেয়ে, আর তাই কপালে এই দুঃখ, এই টচি বয়সে। সন্ধ্যার দেরি নাই। অতসীদের বৈঠকখানায় বসিয়া অতসীর বাবার সঙ্গে হাজারি কথাবার্তা বলিতেছিল। হরিচরণবাবু কন্যার অকাল বৈধব্যে বড় বেশি আঘাত পাইয়াছেন। হাজারির মনে হইল যেন এই 2.5 বৎসরের ব্যবধানে তার 10 বছর বয়স বাড়িয়া গিয়াছে। মেয়েকে দেখিয়া আজ তবু একটু সুস্থ হইয়াছেন। হরিচরণবাবু বলিলেন, এই দেখো, তোমার বয়সে আর আমার বয়সে খুব বেশি তফাত হবে না। তোমারও প্রায় 50 হয়েছে, না হয় 1-8 বছর বাকি। কিন্তু তোমার জীবনে উদ্যম আছে, আশা আছে, মনে তুমি এখনো যুবক, কাজ করবার শক্তি তোমার অনেক বেশি এখনো। এই বয়সে বোম্বে যাচ্ছ শুনে হিংসে হচ্ছে হাজারি। বাঙালির মধ্যে তোমার মতো লোক যত বাড়বে, ঘুমন্ত যাত্রা ততই জাগবে। এরা 35 বছর বয়সে গলায় তুলসীর মালা পরে পরকালের জন্য তৈরি হয়। দেখছো না আমাদের গায়ের দশা?
ইহকালই দেখলিনে, ভোগ করলিনে, তোদের পরকালে কি হবে বাপু? সেখানেও সেই ভূতের ভয়, পরকালে নরকে যাবে। তুমি কি ভাবো অকর্মা অলস ভীরু লোকদের স্বর্গে জায়গা দেন নাকি ভগবান? এই সময় পুরানো দিনের মতো অতসী আসিয়া উহাদের সামনে টেবিলে জলখাবারের রেকাবি রাখিয়া বলিল, খান কাকাবাবু, চা আনি, বাবা তুমিও খাও, খেতে হবে, সন্ধ্যের এখনো অনেক দেরি। কিছুক্ষণ পরে চা লইয়া অতসী আবার ঢুকিল। পিছনে আসিল টেপি। সেই পুরানো দিনের মতোই সবই, তবুয়ে কত তফাত। অতসীর মুখের দিকে চাহিলে হাজারির বুকের ভিতরটা বেদনায় টনটন করে ওঠে। তবুও তো মা বাপের সামনে অতসী বিধবার বেশ যতদূর সম্ভব বর্জন করিয়াছে। মা বাপের চোখের সামনে সে বিধবার বেশে ঘুরিতে ফিরিতে পারিবে না, ইহাতে পাপ হইবে। হরিচরণবাবু সন্ধান্নিক করিতে বাড়ির মধ্যে গেলেন। অতসের দিকে চাহিয়া হাজারি বলিল, কেমন মা, তোমার স্বাদ যা ছিল মিটেছে? নিশ্চয়ই কাকাবাবু। টেপি কি বলিস? কতদিন ভাবতুম গায়ে তো যাব, সেখানে টেপিও নেই, কাকাবাবুও নেই। কাদের সঙ্গে দুটো কথা বলবো? কাল আমার সঙ্গে রানাঘাট যেতে হবে কিন্তু মা। বাহ, সে আমি বাবা মাকে বলে রেখেছি, আপনাকে উঠিয়ে দিতে যাব না কি রকম? কাকাবাবু, টেপি এখন দিন কতক আমার কাছে এখানে থাক না, তাহলে আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসার সময় ওকে সঙ্গে করে আনি। নরেনবাবু মাঝে মাঝে এখানে আসবেন এখন। নয়নের কথা বলাতে টেপি বাপের অলক্ষিতে অতসীকে এক রাম চিমটি কাটিল। কাকাবাবু পুজোর সময় আসবেন তো? এবার আমাদের গায়ে আমরা ঠাকুর পুজো করব। পুজোর তো অনেক দেরি এখন মা, যদি সম্ভব হয় আসব বই কি, তবে তুমি যদি পুজো করো তবে আবার চেষ্টা করব। টেপি বলিল, তোমাকে আসতেই হবে বাবা, মা বলেছে এবার প্রতিমা গুড়িয়ে কোজাগরি লক্ষ্মী পুজো করবে, এখনো ৩-৪ মাস দেরি পুজোর, সে সময় ছুটি নিয়ে আসবে বাবা, কেমন তো? রাধু মুখুজ্জের পুত্রবধূ নাছোড় বান্দা হইয়া পড়িয়াছিল। রাত্রে তাহাদের বাড়িতে সকলকে খাইতেই হইবে। টেপির মা সন্ধেবেলা হইতেই রাধু মুখুজ্জের বাড়ি গিয়া কুটিয়াছে, মোচা কুটিয়া দেশকুমড়ো কুটিয়া তাহাদের সাহায্য করিতেছে। সে সরল গ্রাম্য মেয়ে, শহরের জীবনযাত্রার চেয়ে পাড়াগাঁয়ের এ জীবন তাহার অনেক ভালো লাগে। সে বলিতেছিল, ভাই শহরে টহরে কি আমাদের পোষায়? এই যে কুমড়োর ডাঁটাটুকু, এই 1 পয়সা, এই এতটুকু করে কুমড়োর ফালি 1 পয়সা, সে ফালি কাটতে বোধে পোড়ামুখ মিনসেদের হাত কেটে গিয়েছে। আমার ইচ্ছে কি জানো ভাই, উনি চলে গেলে আমি ৩-৪ দিনের মধ্যে আবার গাঁয়ে আসব, পুজো পর্যন্ত এখানে থাকব। মেয়ে জামাই থাকলো রানাঘাটের বাসায়, ওই সব দেখানো করুক, ওদেরই জিনিস, আমার সেখানে ভালো লাগে না। স্বামীকে কথাটা বলিতে হাজারি বলিল, তোমার ইচ্ছে যা হয় করো, কিন্তু তার আগে ঘরখানা তো সারানোর দরকার, ঘরে জল পড়ে ভেসে যায়, থাকবে কি সে? টেপির মা বলিল, সে ভাবনায় তোমার দরকার নেই, আমি অতসীদের বাড়ি থেকে কি ওই মুখুজ্জের বাড়ি থেকে ঘর সারিয়ে নেব, জামাইকে বলে যেও খরচ যা লাগে যেন দেয়। রাধু মুখুজ্জের বাড়ি রাত্রি আহারের আয়োজন ছিল যথেষ্ট। খিচুড়ি, ভাজাভুজি, মাছ, ডিমের ডালনা, বড়া ভাজা, টক, দই, আম, সন্দেশ। অতসীকেও খাইতে বলা হইয়াছিল, কিন্তু সে আসে নাই। টেপি ডাকিতে গেলে কিন্তু অতসী বলিল, তাহার মাথা ভয়ানক ধরিয়াছে, সে যাইতে পারিবে না। শেষ রাত্রে 2খানা গাড়ি করিয়া সকলে আবার রানাঘাট আসিল। দুপুরের পর হাজারি একটু ঘুমাইয়া লইল। ট্রেন নাকি সারা রাত চলিবে, কখনো সে অত দূর যায় নাই, অতক্ষণ গাড়িতেও থাকে নাই, ঘুম হইবে না কক্ষণই। যাইবার সময়ে টেপির মা ও টেপি কাঁদিতে লাগিল। কুসুমও ইহাদের সঙ্গে যোগ দিল। অতসী সকলকে বুঝাইতে লাগিল, ছি ছি, কাঁদে না, ও কি কাকিমা, বিদেশে যাচ্ছেন একটা মঙ্গলের কাজ, ছি, টেপি অমন চোখের জল ফেলো না ভাই। হাজারি ঘরের বাহির হইয়াছে, সামনেই পদ্মঝি। পদ্মঝি বলিল, এখন এই গাড়িতে যাবেন ঠাকুরমশাই? হ্যাঁ পদ্মদিদি। এবেলা খদ্দের কত? তা 40 জনের ওপর, সেকেন্ড ক্লাস বেশি। ইলিশ মাছ নিয়ে এসেছিলে তো? ওমা, তার বলতে হবে, যতদিন বাজারে পাই ততদিন ইলিশের বন্দোবস্ত। আষাঢ় থেকে আশ্বিন দেখেছিলাম তো ও হোটেলে। হ্যাঁ, সে তোমাকে আর আমি কি শেখাবো, তুমি হলে গিয়ে পুরনো লোক। বেশ হুঁশিয়ার থেকেও পদ্মদিদি, ভেবো তোমায় নিজেরই হোটেল। পদ্মঝি এক অভাবনীয় কাণ্ড ঘটাইল। হঠাৎ ঝুঁকিয়া নিচু হইয়া বলিল, দাঁড়ান ঠাকুরমশায়, পায়ের ধুলোটা দেন একটু। হাজারি অবাক, স্তম্ভিত, চক্ষুকে বিশ্বাস করা শক্ত। এ কি হইয়া গেল?
পদ্মদিদি তাহার পায়ের ওপর উপুড় হইয়া পড়িয়া পায়ের ধুলো লইতেছে। এমন একটা দৃশ্য কল্পনা করিবার দুঃসাহসও কখনো তাহার হয় নাই। কোন সৌভাগ্যটা বাকি রইল তাহার জীবনে। স্টেশনে তুলিয়া দিতে আসিল 2 হোটেলের কর্মচারীরা প্রায় সকলে, তাছাড়া অতসী, টেপি, নরেন। বাইরের লোকের মধ্যে যদু বাড়ুজ্জে সত্যিই আজকাল হাজারিকে যথেষ্ট মানিয়া চলে। তাহার ধারণা হোটেলের কাজে হাজারি এখনো অনেক বেশি উন্নতি দেখাইবে, এই তো সবে শুরু। অতসী পায়ের ধুলা লইয়া বলিল, আসবেন কিন্তু পুজোর সময় কাকাবাবু, মেয়ের বাড়ির নেমন্তন্ন রইল, ঠিক আসবেন। টেপি চোখ মুছিতে মুছিতে বলিল, খাবারের পুটুলিটা ওপরের তাক থেকে নামিয়ে কাছে রাখো বাবা, নামাতে ভুলে যাবে, তোমার তো হুঁশ থাকে না কিছু। আর রাত্রিরেই খেয়েও ভুলো না যেন, কাল বাসি হয়ে যাবে। পথে ঘাটে বাসি খাবার খবরদার খাবে না, মনে থাকবে? তোমার চিঠি পেলে মা বলেছে রাধাবল্লভ তলায় পুজো দেবে। চলন্ত ট্রেনের জানালার ধারে বসিয়া হাজারির কেবলই মনে হইতেছিল, পদ্ম দিদি যে আজ তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিল, এ সৌভাগ্য হাজারির সকল সৌভাগ্যকে থাপাইয়া ছাড়াইয়া গিয়াছে। সেই পদ্ম দিদি, ঠাকুর রাধাবল্লভ, জাগ্রত দেবতা তুমি, কোটি কোটি প্রণাম তোমার চরণে। তুমিই আছো, আর কেহ নাই, থাকিলেও জানি না।